অস্মিতা গোস্বামীর সঙ্গে গায়ে পড়ে যোগাযোগ করে নাথ পরিবার সম্পর্কে কিছুদিন আনতে পারে হৈমন্তী। মেয়ে নাকি কচি বয়সে বার তিনেক গ্রামের বাড়িতে গিয়েছিল, তবে আপাতত সেখানে স্থানীয় এক কেয়ারটেকার ছাড়া আর কেউই থাকে না। অফিসে বসের কাছ থেকে কনসেন্ট লেটার আদায় করে হৈমন্তী নিজেই ঠিক করে সেখানে গিয়ে নাথ পরিবারের ইতিহাস উদ্ধার করে আনবে। সেই নিয়ে একটু প্রবন্ধ লেখার ইচ্ছে আছে। সেই সূত্রেই আজ দুপুরের দিকে এই গ্রামে এসে পৌঁছেছে সে। ঝিলের কাছে এসে দাঁড়াতে মনটা হালকা হয়ে যায় হৈমন্তীর। এমন স্বচ্ছ জলের ঝিল কলকাতার বুকে দেখা যায় না। টলটলে জলের উপরে ঝুঁকে পড়া গাছের কচি সবুজ পাতা ভেসে রয়েছে। তার তলা দিয়ে কুচোমায় ছুটোছুটি করে বেড়াচ্ছে। এখন বিকেলের আলো প্রায় ফুরিয়ে আসতে চলেছে। ডুবন্ত সূর্যের গৈরিক রং ঝিলের জলে যেন শরবত গুলে গেছে। পুকুরের ধারে একটা ভেলা বাঁধা আছে। তার উপরে পা রেখে বাকি দেহ মাটির উপর দিয়ে ঘুমিয়ে আছে একটা গ্রাম্য লোক। পরনে কেবল একটা গামছা, পাশে একটা ছিপো, যেন লোকটাকে নকল করেই ঘুমানোর ভান করছে। হৈমন্তী এগিয়ে গেল। দাদা, দাদা শুনছেন? ধীরে ধীরে চোখ খুলল লোকটা। মেয়েটার দিকে তাকিয়ে খানিকটা অবাক হলো। সম্ভবত এমন শহরে জামাকাপড় পরে বড় একটা কেউ এদিকে আসে না। মুখের উপর হাত চালিয়ে লোকটা বলল, 5 টাকা। রাজি তো উঠে পড়েন। 150 টাকা দেব। আমাকে ভাসানবাড়ি দেখিয়ে দিতে হবে। ভাসানবাড়ি? বিড়বিড় করে লোকটা। সম্ভবত কিছু একটা প্রশ্ন করতে চাইছিল, কিন্তু থেমে যায়। বৈঠা জলের ভেতর ডুবিয়ে দেয়। আসেন। ভেলায় চড়ার অভ্যাস নেই হৈমন্তীর। কোনোরকমে জিন্সটা গুটিয়ে উঠে বসে শক্ত হাতে দাঁড় বেয়ে জলের উপর বেশ কিছু দূর এগিয়ে যায় লোকটা। মিনিট 10-এর মধ্যেই ঝিলের উল্টো দিকের পারে এসে ধাক্কা খায় তালাটা। সেটা বেঁধে রেখে পারে উঠে আসে লোকটা। পিছন পিছন হৈমন্তীও। মনে হয় লোকটা অনেকক্ষণ থেকে কিছু একান জিজ্ঞেস করতে চাইছে তাকে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। সে নিজেও আর কথা বাড়ায় না। সারাদিনের আনিতে শরীর ক্লান্ত হয়ে আছে। বাড়িতে পৌঁছেই একটা বর্ষর ঘুম দরকার। খানিকটা হেঁটে আসতেই ভাসানবাড়ি চোখে পড়ে হৈমন্তীর। বাড়িটা তেমন বড় নয়, দোতলা, তবে দুপাশে বেশ খানিকটা ছড়ান। একেবারে মাথায় হাদের উপরে একটা ত্রিশূল, আর তার গায়ে লাল রঙের পতাকা ঝুলছে। তার নিচে খানিকটা অংশ ইট সিমেন্টের চাদর ফাটিয়ে উঁকি দিচ্ছে বাতাসে। বাড়ির চারপাশ জুড়ে পোর্টিকোর মতো বারান্দা করা আছে। বারান্দার রেলিং এর কয়েকটা গারদ উধাও। একতলার সামনে একটা ছোট বাগিচা, তাতে টব করে কিছু ফুল গাছ চাষ করা হয়েছিল। এখন তারা মরে গেছে। বোঝা যায় বয়সের কারণেই আগের মতো দেখাশোনা করতে পারে না নিবারণ। টাকাটা হাতে নিয়ে চলে গেল লোকটা। হৈমন্তী সুটকেসগুলো মাটিতে রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফাঁকা খয়েরি রং লাগা ঝুল বারান্দাটার দিকে। বাড়িটা পুরনো তাতে সন্দেহ নেই। বড় বাড়িতে মানুষ কম থাকলে কেমন একটা বিষণ্ণতার ছাপ পড়ে বাড়িময়। ভাসানবাড়িও যেন সেই বিষণ্ণতার অন্ধকারে ঢেকে আছে। হৈমন্তী মনে মনে ভাবে এই বাড়ির দোতলায় একটা পুরনো তাঁতের শাড়ি, একটা দিক কাপড়ের ফুল প্যান্ট যদি শুকাতো তাহলে এই ভাঙা বাড়িটাকেও এত বমুথমে দেখাতো না। পা চালিয়ে আরো কাছে এগিয়ে এল সে। বাগানের সামনে একটা ছোট সাজা করা আছে। ঘরে আপাতত তালা ঝুলছে না। ভিতরে ঢুকে সে বাগানের মাঝখানটায় এসে দাঁড়ালো। খোল্ল তুলে দোতলার বারান্দাটার দিকে ওরে ব্যাকনার সাবাডাকি করল, কেউ শুনছেন? নিবারণ বাবু। 12-3 ডাকাডাকি করার পর হৈমন্তীর মনে হলো ছাদের দিকে কার যেন ছায়া পড়েছে। একটু পিছিয়ে এসে মানুষটাকে দেখার চেষ্টা করল সে, আর সঙ্গে সঙ্গে গাটা শিউরে উঠল তার। পিছিয়ে আসার সময় পিছনে কি আছে দেখেনি, অবশ্য একটু আগেই কিছু ছিল না, তাই দেখার দরকারও পড়েনি। এখন শক্ত কিছুর ছোঁয়া লাগলো তার পিঠে। বুক। একটা মানুষ এসে দাঁড়িয়েছে তার ঠিক পিছনে। ঘুরে তাকিয়ে আগম্ভককে দেখতে পেল হৈমন্তী। তারপর অবাক চোখে তাকিয়ে থাকলো কয়েক পলক। বাবা নেই? আমি শুনছি। বলুন কি বলবেন? আমি হৈমন্তী ঘোষ। আজ আসার কথা। ছেলেটার মুখে একটা হাসি ফুটে ওঠে। আপনার জন্যেই অপেক্ষা করছিলাম। আসুন আমার সঙ্গে। গম্ভীর গলায় কথাগুলো বলে নিয়ে ঘরের ভিতরের দিকে পা বাড়াল সে। হৈমন্তী খানিক থতমত খেয়ে তাকে অনুসরণ করে। বয়সে ছেলেটা তার থেকে বছর 2-এর ছোটই হবে, তবে লম্বায় ফুটখানেক বেশি। মাসেল চেহারার।
একটা কালচে সবুজ কাশ্মীরি শাল আর পাজামা পাঞ্জাবি পরে আছে সে। কাটা কাটা মুখ, দীর্ঘ সময় ধরে কম্পিত হতে থাকা তানপুরার তারের মতো গম্ভীর অথচ সুরেলা গলা। আপনার নামটা তো ঠিক। অশ্বিনী। নিবারণ বাবু আমার বাবা হন। হৈমন্তীর দিকে না তাকিয়েই বলল ছেলেটা। উনি কি গেছেন কোথাও? উদ্ধৃতি চিহ্ন। বাবা একটু অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছেন না দিন। এই বাবা, কি হয়েছে ওনার? পক্ষাঘাত, সম্ভবত বাঁচবেন না বেশি দিন। হৈমন্তী থমকায়। ছেলেটার গলার স্বরে ভাবলেশের কোনো চিহ্ন নেই। বাপের সঙ্গে কি সম্পর্ক ভালো নয় ছেলেটার। এতক্ষণে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে জনে। অশ্বিনী এর মধ্যে একবারও ফিরে তাকায়নি ওর দিকে। বার দুয়েক কাঁধ থেকে সরে আসা শালটা ঠিক করেছে শুধু। তিনতলার একটা ঘর বাবা আপনার জন্য পরিষ্কার করে রেখেছে। এতদিন ও ঘরে যিনি থাকতেন তিনি কিছুতেই ঘর ছেড়ে বেরোতে চাইছিলেন না। অগত্যা বাসিন্দাটিকে কাল সকালেই বাগানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হলো। হৈমন্তীর বুক কেঁপে ওঠে। কি বলছেন এসব? কে থাকতো ওখানে? একটা সাপ। চন্দ্রবোরা। বাবা পুড়িয়ে ফেলেছে। হৈমন্তী আর কিছু উত্তর দিতে পারল না। তেতলার সিঁড়ি পেরিয়ে প্যাসেজের উপরে এসে দাঁড়িয়েছে জনে। অশ্বিনী ডান দিকটা দেখিয়ে বলল, ওপাশের বারান্দার রেলিং নেই, ন্যাড়া হয়ে আছে। যাবেন না? আপনার ঘরটা বাদিকে আসুন। এই বাড়িটার নাম এমন অদ্ভুত কেন বলুন তো? কেমন? এই যে ভাসান বাড়ি। রম। ছেলেটা যেন আগে থেকেই জানতো প্রশ্নটা করবে হৈমন্তী। জানেন নিশ্চয়, আজ থেকে 200 বছর আগে এ বাড়ি তৈরি হয়। তার আগে একটা পুকুর ছিল এখানে। গোটা গ্রামের লোক ঠাকুর বিসর্জন দিত সেখানে। সেটাকে বলা হতো ভাসান পুকুর, সেখান থেকে ভাসান বাড়ি। আসুন। ঘরের দরজা খুলে ভিতরের দিকে হাত দেখিয়ে ইশারা করলো অশ্বিনী। হৈমন্তী ঢুকে এল ভিতরে। কিছু যদি মনে না করেন। একটু ইতস্তত করলো হৈমন্তী। আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? আমারটা আসলে নেটওয়ার্ক পাচ্ছে না। আমার কাছে নেই ফোন, আমি ব্যবহার করি না। হৈমন্তী এসে থেকে লক্ষ্য করছে অশ্বিনীর বয়সের তুলনায় তার আচার আচরণ বেশ গম্ভীর গোছের। পাট করে আঁচড়ানো মাথার চুল। একটা চুলেরও যেন শিথিল এপাশ থেকে ওপাশে হেলে পড়ার অনুমতি নেই। ওজন করে কথা বলে। মুখের উপরে যে অভিব্যক্তি খেলে সেগুলোও যেন আগে থেকে, যেন নিখুঁতভাবে মাপা হয়ে আছে। আপনি আপাতত বিশ্রাম করুন, আমি একটু পরে এসে। তুমি হয়তো আমার থেকে অল্প ছোট হবে, আপনি বলার দরকার নেই। কেমন সহজ গলায় কথাগুলো বলল হৈমন্তী। অশ্বিনী ঘাড় নেড়ে নিচে নেমে গেল। হৈমন্তী ঘরের একদিকে জানলার কাছে সরে এসে নেটওয়ার্ক আনার চেষ্টা করল। লাভ হলো না কিছু। পৌঁছে গেছি। নিবারণ বাবু ইজ সিক। ওনার ছেলে আছে এখানে। এরিথিং ইজ রাইট টিল নাও। মেসেজটা টাইপ করে অস্মিতার নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখলো। নেটওয়ার্ক এলে যাতে নিজে থেকেই ডেলিভার্ড হয়ে যায়। আর একটা মেসেজ টাইপ করলো, জিনিসটা যদি কোথাও থেকে থাকে তো সেটা এ বাড়িতেই, কিছু জানতে পারলেই জানাবো আপনাকে। জানলার ধারে ফোনটা রেখে ঘরের দিকে তাকালো হৈমন্তী। দরজার দিকে এগিয়ে গিয়ে পাল্লা বন্ধ করে ছিটকিনি তুলে দিল। একদিকের দেওয়ালে একটা বড় আয়না ঝোলানো। সম্ভবত দিন আগেই এনে রাখা হয়েছে সেটা। তবে অযত্নে আয়নার উপর জমা সরু ধুলোর পর্ত সরানো হয়নি। সেটার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলের ক্লিপটা খুলে ফেলল হৈমন্তী, তারপর শার্টটা হাতের আলগা স্পর্শে সরিয়ে ফেলল বুলোর আস্তরণ। আয়না জুড়ে দাঁড়িয়ে থাকা মানুষটার ফর্সা নরম চামড়ার উপরে গোটা 30 কালশিটের দাগ। বুক, পেট, কোমর চিরে চলে গেছে তার। মুসু, বড় আর পা ছাড়াও আরো অনেক ভাগে ভাগ করেছে হৈমন্তীর শরীরটাকে। দাগগুলোর উপরে আঙ্গুল বোলাল সে। একটানা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিজের মুখের দিকে। ঘরের আলোটা নিভিয়ে দিয়ে একটা চাদর টেনে শুয়ে পড়ল বিছানায়। শিরদাঁড়া, কোমর আর হাঁটু দুটো অবশ হয়ে পড়ছে। চোখ জোরে ক্লান্তির ঘুম নামলো তার। ঘণ্টাখানেক পরে হঠাৎ ভেঙে গেল ঘুমটা। মিহি একটা যান্ত্রিক শব্দ কোথাও থেকে এল মনে হলো। বিছানার উপরে উঠে বসে আগে হাতঘড়ির দিকে তাকালো হৈমন্তী। ওই একটা জিনিস সে কিছুতেই শরীর থেকে আলাদা হতে দেয় না, কেবলমাত্র স্নানের সময়টুকু ছাড়া। রাত 10:30 বাজে। হৈমন্তীর মনে হলো তার খিদে পেয়ে গেছে। যান্ত্রিক শব্দটা মোবাইলের।
একটা মেসেজ এসেছে তাতে। ফোনটা হাতে নিয়ে দেখে কয়েক মিনিটের জন্য নেটওয়ার্ক এসেই চলে গেছে। তার মধ্যেই অস্মিতার রিপ্লাই ঢুকেছে, নিবারণ কাকার একটা ছেলে ছিল বটে, নামটা মনে পড়ছে না। কিছু অসুবিধা হলে জানাস কিন্তু। ফোনটা আবার জানলাতেই রেখে আলো জেলে সুটকেস থেকে জিনিসপত্র বের করে ঘরের ভিতরে সাজিয়ে নেয় সে। আলনাটা গোছানো জামা কাপড়ে ভরে ওঠে। তার মধ্যে থেকে কলারওয়ালা একটা গেঞ্জি টেনে নেয়। ঘরের দরজাটা ভেজিয়ে নিচে নেমে আসে। হৈমন্তীর ঘর ছাড়া বাকি দোতলাটা অন্ধকারে ঢেকে ছিল। বোঝা যায় কেউ নেই সেখানে। একতলায় নামতেই ছোট একটা দালান, তার চারপাশ জুড়ে মোট 8টা ঘর। সিঁড়িটা যেখানে এসে শেষ হচ্ছে তার ঠিক উল্টো দিকে একটা ঘরের ভিতর আলো জ্বলছে। সেদিকে এগিয়ে গেল হৈমন্তী। ঘরটা কিকা, তবে সেটা পেরিয়ে ভিতরে আর একটা ছোট ঘর আছে। সেখান থেকে আর একটা হালকা আলো ভেসে আসছে। সেদিকে এগিয়ে যায় হৈমন্তী এবং দরজার সামনেটায় গিয়ে থমকে দাঁড়ায়। ঘরের একেবারে মাঝখানে একটা চেয়ার পেতে বসে আছে অশ্বিনী। তার ঠিক উল্টো দিকে একটা বড় আয়না। সেটার দিকে তাকিয়ে আছে একমনে। হাতের আঙুল নড়ছে না কোনো, শরীরে কোনো স্পন্দন নেই, যেন পাথরের ভিজা ক্লাসিক্স মতো নিশ্চল হয়ে কিছু দেখছে আয়নায়। পিছন থেকে তার মুখ দেখতে পায় না হৈমন্তী। প্রায় মিনিট 5 ঠায় অপেক্ষা করে সে। ভারী অদ্ভুত ব্যাপার তো। গুড ইভিনিং, গলায় উচ্ছ্বাস এনে কথাটা বলে ভিতরে ঢুকে আসে হৈমন্তী। চমকে উঠে দাঁড়ায় অশ্বিনী। হৈমন্তীর দিকে ফিরতেই তার মুখে কয়েকটা লজ্জার রেখা খেলে যায়। ও, আপনি? হ্যাঁ আমি। কেন, একতলায় আসা বারণ নাকি? না না, ছেলেটা হেসে ওঠে, কোথাও যাওয়া বারণ না। তাহলে রান্নাঘরটা দেখিয়ে দিন প্লিজ। খিদেও আর পারা যাচ্ছে না। ছেলেটা আরো লজ্জিত হয়ে ওঠে, খুব রাত হয়ে গেছে, তাই না? আসলে এখানে একা থাকি তো, সময়ের হিসেব থাকে না। আমি রান্না করেই রেখেছি, একটু দাঁড়ান। কথাটা বলে একগাল হেসে ঘর থেকে বেরিয়ে যায় অশ্বিনী। হৈমন্তী লক্ষ্য করে ছেলেটার হাসিটা ভারী সুন্দর। দুটো গজদাঁত আছে তার। হাসলে দাঁতের ঠিক উপরে একটা পাতলা চামড়া দেখা যায়। তাতে আরো শিশুসুলভ হয়ে ওঠে হাসিটা। আয়নার সামনে এসে দাঁড়ায় হৈমন্তী। এতক্ষণ একমনে কি দেখছিল ছেলেটা? ঘরের যে জায়গায় চেয়ারটা রাখা আছে সেখান থেকে আয়নায় তাকালে নিজেকে ছাড়া অন্য কিছু তো দেখতে পাওয়ার কথা নয়। মিনিট 10 ধরে নিজের দিকেই তাকিয়েছিল। কিন্তু কেন? হৈমন্তীর মনে হয় ছেলেটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার আছে। নাকি এই বাড়িটাই এমন গোলমেলে? হতেই পারে। 2-1 বছর ধরে এত বড় একটা বাড়ি নিঃসঙ্গতায় খা খা করছে। একসময় হয়তো বাড়ি ভর্তি মানুষের হাঁকডাক শোনা যেত, এখন একটি মাত্র আকুড়ে কেয়ারটেকার ছাড়া আর সব নিস্তব্ধ হয়ে গেছে। পাষাণ বাড়ি, রোল নম্বর 26। নামের পাশে এই লিখে পরের রোলটা কল করতে যাচ্ছিল স্নিগ্ধা থেমে গেল। মুখ তুলে ক্লাসের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ফার্স্ট পিরিয়ডে প্রেজেন্ট আর টিফিনের পরে অ্যাবসেন্ট। স্কুলে পড়তে পড়তে ক্লাস বাম্প করতে শিখেছে। হৈম। মুখটা খোঁজার চেষ্টা করলো স্নিগ্ধা। ক্লাসে হৈম নেই। মেয়েটার চেহারা ছোটখাটো বলে মুখের আড়ালে ঢাকা পড়ে যায় অনেক সময়। কিন্তু আজ তার সামনের বেঞ্চে বসার কথা। মেয়েটার ব্যাগটা অবধি রাখা আছে বেঞ্চের উপরে। গেল কোথায়? ও মাঠ থেকে ফেরেনি ম্যাম। ফাঁকা বেঞ্চটার ঠিক পাশে বসা ছাত্রী উঠে দাঁড়িয়ে বলেছে কথাটা। ফেরেনি মানে? কোথায় গেছে? ওর শরীর খারাপ লাগছিল, খেলতে খেলতে শুয়ে পড়েছিল। মাঠেই স্নিগ্ধা ধমক দিয়ে ওঠে, অসুস্থ মেয়েটাকে মাঠেই ফেলে চলে এলে? বাকি রোলকলটা না করেই ক্লাসরুম থেকে বেরিয়ে আসে স্নিগ্ধা। স্কুলের বাইরের দরজার কাছে দারোয়ান বসে খৈনি ডলছিল। দরজা দিয়ে বেরোতে বেরোতে স্নিগ্ধা বলল, গোপালদা একটু আমার সঙ্গে আসবেন। মাঠে যেতে হবে। খৈনি টা লুকাতে দেরি হয়েছে গোপালের। থতমত খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, মাঠে কেন দিদি? একটা মেয়ে খেলতে গিয়ে ফেরেনি। স্কুলের সামনের পিচের রাস্তাটা পার করে মাঠে এসে পড়ে জনে। একটু আগের উড়ন্ত ধুলো এখন ঝিমিয়ে গেছে। তার উপরে দুপুরের রোদ চিকচিক।